তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি লাক কি মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। আসলে এই মুভিতে এত বেশি পরিমাণে টুইস্ট আছে, আমি আপনাকে প্রমিস করে বলতে পারি যে এর আগে কোনো মুভিতে আপনি এত বেশি পরিমাণে টুইস্ট দেখতে পাননি। যেমন বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কোনো একটা বৃষ্টির রাতের মধ্যে একটা গাড়ি হাইওয়েতে দাঁড়িয়েছিল। আর এই গাড়ির মাঝখানে একটা লোক প্লাস্টিকের গ্লাভস আর প্লাস্টিকের ড্রেস পরার ট্রাই করছিল। আসলে সে এগুলো বৃষ্টি থেকে বাঁচার জন্য পড়ছিল না, সে এগুলো পড়ছিল যাতে করে কোনো প্রমাণ পাওয়া না যায় এই জন্য। আর একটু পরেই আমরা দেখতে পারি স্যুট বুট পরা একটা লোক যখন ছাতি নিয়ে তার গাড়ির কাছ দিয়ে যাচ্ছিল, তখনই সে বাইরে বেরিয়ে সেই লোকটার পেটে ছুরি ঢুকিয়ে তাকে সেখানে মেরে ফেলে। আর এরপর তার পুরো লাশটা সে তার গাড়ির ডিকির মধ্যে ভরে সোজা চলে আসে ড্রাইভিং সিটে। আর এখানে এসে সে সেই প্লাস্টিকের ড্রেসটা আর প্লাস্টিকের গ্লাভসটা সরায়। আর তখন আমরা দেখতে পারি তার আসল ফেসটা। আসলে আমরা জানতে পারি এই পেশাদার খুনির নাম হচ্ছে গিয়ে জ্যাক। আর এরপরে জ্যাক ঘড়ির দিকে তাকায়, আর যখন সে বুঝতে পারে সঠিক সময় চলে এসেছে, তখন সে তার গাড়ি নিয়ে বেরিয়ে চলে যায়। তো এরপরে পরদিন সকালে আমরা দেখতে পারি হ্যারি নামের একটা ছেলেকে, যে কিনা তার জীবন নিয়ে প্রচণ্ড বিরক্ত হয়েছিল। আসলে সে একটা সময় অ্যাক্টর হতে চাইছিল, তবে যেহেতু সে কোনো কাজই পাচ্ছিল না, এই জন্য তার স্বপ্নটা মাটির সঙ্গে মিশে গিয়েছিল। আর এখন যেহেতু তার কাছে একটা পয়সা পর্যন্ত নেই, এই জন্য সে গলায় দড়ি দিয়ে মরার ট্রাই করছিল। তবে তখনই এখানে তার বাড়ির মালিক চলে আসে, আর সে তাকে বলে যে বাবা, তোমার জন্য আমি নুডলস নিয়ে এসেছি, সো প্লিজ দরজাটা খোলো। যদিও হ্যারি বারবার করেই তাকে ইগনোর করার ট্রাই করছিল, তবে যেহেতু সে নুডলসের নাম শুনতে পেয়েছে আর সে ক্ষুধার্তও ছিল, এই জন্য সে তাকে আর ইগনোর করতে পারেনি। সে গিয়ে দরজাটা খুলে দেয়। তবে যখনই সে দরজাটা খুলে দেয়, তখনই এই বাড়ির মালিক তার উপরে চিল্লাচিল্লি করা শুরু করে, কারণ সে কয়েক মাস ধরেই ভাড়া পরিশোধ করেনি। আর এরপর সে তাকে রাগারাগি করে বলে যে যদি 2 দিনের মধ্যে সে পুরো ভাড়া পরিশোধ না করে, তাহলে সে তাকে ঘর থেকে বের করে দেবে। আর যাওয়ার আগে সে তাকে গোসল করার জন্য বলে, কারণ ঘরটাকে সে ডাস্টবিন বানিয়ে রেখেছিল। তো এরপরে গোসল করার জন্য সে চলে আসে একটা পাবলিক সোনাতে। আর এখানে সে প্রথমবারের মতো জ্যাকের সঙ্গে মিট করে। সে দেখতে পারে জ্যাক তার হাত থেকে রক্তের দাগ পরিষ্কার করছিল। আর তখন তার নজর পড়ে তার খুবই দামি ঘড়িটার উপরে। আর এই জন্য সে বুঝতে পারে সে খুবই বড় লোক টাইপের কেউ। যাই হোক, এরপরে যখন হ্যারি গোসল করার ট্রাই করছিল, তখনই জ্যাক সোনার মধ্যে চলে আসে। আর তখনই ভুল করে হ্যারির হাত থেকে সাবানটা পিছলে যায়। আর যেহেতু জ্যাকও হেঁটে আসছিল, এই জন্য সেই সাবানটা গিয়ে তার পায়ের নিচে পড়ে, যেই জন্য জ্যাক ভয়ঙ্করভাবে এখানে আশ্রে পড়ে। আর যখনই তার মাথাটা ফ্লোরের সাথে ধাক্কা লাগে, তখনই সে সেখানে বেহুশ হয়ে যায়। আর তার হাত থেকে তার লকারের চাবিটা সোজা গিয়ে হ্যারির পায়ের সাথে লাগে। এরপরে হ্যারি বাকি সবার সাথে জ্যাককে দেখার জন্য যায়, আর সে তার চাবিটা দেওয়ার জন্য নিচের দিকে ঝুঁকে পর্যন্ত। তবে তখনই সে তার মনটা চেঞ্জ করে ফেলে, আর সে তার নিজের চাবির সাথে জ্যাকের চাবিটা বদল করে দেয়। যদিও এখানে আপনার মনে হতে পারে সিম্পল একটা চাবিই বদল হয়েছে, কিন্তু এই চাবি বদল হওয়ার জন্য আসলে কি ভয়ঙ্কর একটা জিনিস হতে যাচ্ছে, সেটা আমরা একটু সামনেই দেখব। এরপরে যখন এদিকে জ্যাককে হসপিটালে নিয়ে আসা হয়, তখন অন্যদিকে হ্যারি জ্যাকের চাবিটা নিয়ে জ্যাকের লকারটা খুলে ফেলে। আর এই লকারের মধ্যে তাকানোর পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে এখানে দামি দামি অনেক জিনিস পড়েছিল। এরপর সে জ্যাকের দামি স্যুটটাকে গায়ে দেয়, আর তার সমস্ত জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আমরা দেখতে পারি সে সোজা স্যুটবুট পরে চলে আসে তার বাড়িওয়ালার সামনে। এখানে তার সমস্ত পাওনা সে মিটিয়ে দেয়। আর এরপর সে সেই সমস্ত মানুষদেরকেও টাকা মিটিয়ে দেয় যাদের থেকে সে এতদিন হাওলাত নিয়েছিল। এরপর সে চলে আসে সোজা জ্যাকের দামি গাড়িটার মধ্যে। আর এখানে বসে বসে সে এটা চিন্তা করা শুরু করে যে এইটা কি আসলেই সে বাস্তবে দেখতে পাচ্ছে, নাকি এটা কোনো স্বপ্ন হচ্ছে। এরপরে ফাইনালি হ্যারির সিদ্ধান্ত নেয় সে জ্যাকের সমস্ত জিনিসপত্রগুলো তাকে ফেরত দিয়ে দিবে। আর যখনই সে সমস্ত জিনিস নিয়ে হসপিটালে চলে আসে, তখন সে দেখতে পারে জ্যাক জ্ঞান ফিরে পাওয়ার পরেই বারবার করে তার নাম নেওয়া শুরু করেছে। এটা শোনার পরে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে আসলে ব্যাপারটা ছিল জ্যাক নিজে মনে করছে সে হচ্ছে গিয়ে হ্যারি। আসলে যেহেতু তার মাথায় সে আঘাত পেয়েছে, এই জন্য সে তার সমস্ত স্মৃতি ভুলে গিয়েছে। আর ডক্টররা তাকে বলে দিয়েছে তার নাম হচ্ছে গিয়ে হ্যারি, কারণ হ্যারির চাবিটাই তার কাছে পাওয়া গিয়েছিল। আর যখন হ্যারি এই ব্যাপারটা জানতে পারে, তখন সে কিছু না বলে চুপচাপ সমস্ত জিনিসপত্র নিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে আসে। তো এরপরে যখন জ্যাক হসপিটাল থেকে সুস্থ হয়ে বাসার দিকে ব্যাক করছিল, তখন সে দেখতে পারে তার কাছে বিল পরিশোধ করার মতো টাকা পয়সা নেই। তবে তখনই লিনা নামের একটা প্যারামেডিক এসে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। যদিও লিনা এটা জানতো না জ্যাক কী করে, আর জ্যাকও জানতো না সে কী করে, কোথায় থাকে। তবে সে তবুও লিনার কাছে প্রমিস করে সে যেই কোনো ওয়েতে তার টাকা পরিশোধ করে দিবে। তো এরপরে গাড়ির মধ্যে লিনা জ্যাককে তার বয়স আর সে কোথায় থাকে সেটা জিজ্ঞেস করে। তবে জ্যাক কিছুই মনে করতে পারছিল না, আর সে এইটাও মনে করতে পারছিল না তার বয়স কত। এই জন্য সে পকেট থেকে কাগজ বের করে সেটাকে চেক করে দেখতে পারে যে তার বয়স হচ্ছে মাত্র 32 বছর। তবে এইটা শোনার পরে লিনা একটু বেশি শকড হয়ে যায়, কারণ জ্যাককে দেখতে এর চেয়ে অনেক বড় মনে হচ্ছিল।
আর তখন এদিকে হ্যারি জ্যাকের অ্যাড্রেসটাকে খুঁজতে খুঁজতে সোজা তার বাড়িতে চলে আসে। আর এই বাড়ি দেখার পরে তো সে পুরো শকড হয়ে যায়, কারণ এত দামি একটা বাড়ি সে জীবনে কল্পনাও করতে পারেনি, কারণ জন্ম থেকে সে হচ্ছে গিয়ে গরিব। আর এখানে যখন সে ভালো করে চেক করে তখন সে জ্যাকের অনেকগুলো ড্রেস পেয়ে যায়, মানে অনেকগুলো ইউনিফর্ম পেয়ে যায়, যেখানে সে দেখতে পারে কিছু ইউনিফর্ম সেনাবাহিনীর, কিছু ইউনিফর্ম পুলিশের, আবার কিছু বিমান বাহিনীরও আছে। আর তখন এদিকে লিনা আর জ্যাক হ্যারির অ্যাড্রেসটা খুঁজতে খুঁজতে সোজা হ্যারির ঘরে চলে আসে। আর ঘরের অবস্থা দেখার পরে তারা দুজনেই পুরোপুরি শকড হয়ে যায়। আসলে জ্যাক ঘরের অবস্থা দেখার পরে এইটা চিন্তা করছিল যে সে এতটাই গরিব হয়ে গেছে যে সে এইরকম একটা নোংরা ঘরের মধ্যে থাকে, সে কেন এখানে বাস করে সে নিজেও এই ব্যাপারটা বুঝতে পারছিল না। আর তখনই লিনা রেডিওতে একটা অ্যাক্সিডেন্টের সিগন্যাল পায়, এই জন্য সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। তবে জ্যাক বলে যে তোমার টাকাটাও তো আমি ফেরত দেইনি এখন পর্যন্ত। তবে তখন লিনা বলে ঠিক আছে, সমস্যা নেই, আমরা আবারও মিট করব, তখন তুমি আমার টাকা ফেরত দিয়ে দিও। আর এদিকে যখন হ্যারি সেই ভিআইপি ঘরের মধ্যে বসে ফাইনালি টিভি দেখার সিদ্ধান্ত নেয়, তখন টিভি অন করার সঙ্গে সঙ্গে সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে টিভিতে অন্য কোনো চ্যানেল প্লে হওয়ার জায়গায় পাশের একটা মহিলার বাসার লাইভ সিসিটিভি ফুটেজ চলছিল, যেখানে সেই মহিলাটা ইয়োগা করছিল। আর তখন এদিকে জ্যাকও নিজের সম্পর্কে আরও একটু বেশি জানার ট্রাই করছিল, এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় আশেপাশে যারা বাস করে তাদের সঙ্গে কথাবার্তা বলে সে নিজের সম্পর্কে আরও কিছু ইনফরমেশন বের করবে, কারণ যেহেতু সে সব কিছু ভুলে গিয়েছে। এই জন্য সে সবার দরজায় নক করে সবার সাথেই কথা বলার ট্রাই করে, তবে কেউই তার সাথে কথাবার্তা বলতে চাচ্ছিল না। তবে যারা দরজা খুলছিল তাদেরও মনে হচ্ছিল যে সে হয়তোবা কোনো সেলসম্যান হতে পারে যে কিনা কিছু একটা বিক্রি করার জন্য এসেছে, এই জন্য কেউই তাকে পাত্তা দিচ্ছিল না। তবে তখন সে দেখতে পারে একটা লোক প্রচণ্ড রাগ হয়ে এদিকে আসছে, আর সে তার সাথেও কথা বলার ট্রাই করে। তবে তখন এই রাগী লোকটা প্রচণ্ড রাগের মাথায় এসে জ্যাকের উপরেই আক্রমণ করার ট্রাই করে। তবে তখনই জ্যাকের হাত পা অটোমেটিকলি চলা শুরু করে, আর সে তাকে আচ্ছা রকম ধোলাই করে যেই কোনো ওয়েতে নিজের প্রোটেকশন দেয়। তবে এইটা করার পরে জ্যাকও পুরোপুরি শকড হয়ে গিয়েছিল, সে বুঝতেই পারছিল না সে এই কাজটা করলো কিভাবে। তো এর একটু পরে যখন আবারও লিনা জ্যাকের বাসায় ব্যাক করে, তখন সে দেখতে পারে জ্যাক ফ্লোরে বসে জোরে জোরে কাশছিল। আর যখন সে তাকে কারণটা জিজ্ঞেস করে তখন সে বলে যে আমি একটা সিগারেট খাওয়ার ট্রাই করছিলাম, তবে এটা আমি কোনোভাবে খেতেই পারছিলাম না। তবে তখন লিনা তাকে বলে যে তুমি পাগল হয়ে গেছো, যদি তুমি খেতে না পারো তাহলে তুমি খাবে না, তুমি এটাকে ট্রাই কেন করছো? তবে তখন জ্যাক বলে যে ঘরের মধ্যে অনেকগুলো সিগারেটের প্যাকেট আর অনেকগুলো সিগারেট পেলাম, এই জন্য আমি চিন্তা করলাম যে হয়তোবা আমি সিগারেট আগে খেতাম, এই জন্যই আমি ট্রাই করছিলাম। তবে এখানে যখন লিনা জ্যাকের সাথে আরও কিছু সময় স্পেন্ড করে তখন সে জানতে পারে জ্যাক চাকু দিয়ে খুবই ভালো কারিগরি করতে পারে, এই জন্য সে তাকে নিয়ে সোজা চলে আসে তার আন্টির রেস্টুরেন্টে। আর এখানে তাকে একটা কাজ দেওয়ার জন্য সে অনুরোধ করা শুরু করে, যদিও তার আন্টি জ্যাককে কোনোভাবেই কাজ দিতে চাইছিল না, তবে যেহেতু বারবার লিনা রিকোয়েস্ট করছিল এই জন্য ফাইনালি সে তাকে একটা কাজ দিয়ে দেয়। তবে সে তাকে দুইটা শর্তও দিয়ে দেয়। সে বলে প্রথমত সে খুবই ভালো করে কথাবার্তা বলবে, দ্বিতীয়ত সে বেশি বেশি হাসবে, আর নয়তোবা তার সমস্ত কাস্টমারই চলে যেতে পারে। আর তখন এদিকে জ্যাকের আসল ঘরের মধ্যে হ্যারি এখন পর্যন্ত সার্চ করেই যাচ্ছিল। এখানে সে নানান জিনিস পেয়ে যায়, কিছু জায়গায় তো সে লুকানো কিছু টাকা পেয়ে যায়, কিছু জায়গায় সে ছুরির অনেক বড় একটা কালেকশন পেয়ে যায়, আবার কিছু জায়গায় সে নকল আইডি কার্ড, নকল অন্য অন্য দেশের পাসপোর্টও পেয়ে যায়। আর এখানে সে একটা সিক্রেট রুমও পেয়ে যায়, যেখানে দেয়ালে সেই পাশের ঘরের মহিলার পিকচার লাগানো ছিল, মানে যার নাম হচ্ছে অঞ্জু, তার সম্পর্কে নানান রকমের কিছু তথ্যও ছিল। আর তখনই পুলিশ রেডিওতে একটা সিগন্যাল বেজে ওঠে, আর এইটা শোনার পরে হ্যানরি একটু বেশি ভয় পেয়ে যায়। আর তার মনে হয় যে হয়তো বা জ্যাক হচ্ছে গিয়ে কোনো পুলিশ কর্মকর্তা, কারণ তার বাসায় সে ইউনিফর্মও দেখতে পেয়েছে। আর তার মনে হয় হয়তো অঞ্জু কোনো কেসের আসল সাক্ষী হতে পারে, আর তাকে সেভ করার দায়িত্ব হয়তো জ্যাককে দেয়া হয়েছিল। এই জন্য হ্যানরি পরে গিয়ে অঞ্জুকে খুঁজে বের করার ট্রাই করে, সে আশেপাশে সবার সাথে কথাবার্তা বলার ট্রাই করে, আশেপাশে অঞ্জুর ঘরটা খোঁজার নানান রকমের ট্রাই করে, তবে কোনোভাবেই সে অঞ্জুর কোনো খোঁজখবরই পাচ্ছিল না। এই জন্য প্রচণ্ড বিরক্ত হয়ে যখন সে আবারও বাসায় ব্যাক করে তখন সে টিভি অন করে অঞ্জুকে দেখার সিদ্ধান্ত নেয়। তবে তখনই সে দেখতে পারে অঞ্জু কিছু একটা করার প্র্যাকটিস করছিল, সে তার নিজের মাথায় বাড়ি দিয়ে নিজেই পড়ে যাওয়ার নাটক করছিল, আর এই কাজটা সে বারবার করে করার ট্রাই করছিল। আর তখন সে এই ব্যাপারটা বুঝতে পারে যে এই শব্দগুলো আসলে উপরের ফ্লোর থেকে আসছে, তার মানে সে বুঝতে পারে সে হয়তো উপরের ফ্লোরেই বাস করে। এই জন্য একটু পরেই সে চলে আসে অঞ্জুর ঘরের সামনে, আর অঞ্জুর ঘরে নক করা শুরু করে। যখনই অঞ্জু দরজাটা খুলে তখন সে বলে আমি আপনার নতুন প্রতিবেশী, আর আমি আপনার সাথে একটু কথাবার্তা বলতে চাই। আমরা দেখতে পারি সে তার সাথে ফ্রেন্ডশিপ করারও ট্রাই করে, তবে অঞ্জু কোনোভাবেই তার প্রতি ইন্টারেস্টেড ছিল না, এই জন্য সে আস্তে করে দরজাটাকে বন্ধ করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পারি জ্যাক রেস্টুরেন্টে মন দিয়ে কাজ করা শুরু করে দিয়েছিল, আর যেহেতু সে চাকু স্পেশালিস্ট ছিল এই জন্য তার চাকুর সাহায্যে সে খুবই ভালো একজন শেফও হয়ে গিয়েছিল। আসলে তার নতুন নতুন খাবারের আইটেমের কারণে এখন এই রেস্টুরেন্টের মধ্যে সবসময় ভিড় লেগেই থাকতো। আর কয়েকদিন পরে যখন লিনা জ্যাকের সঙ্গে তার বাসায় আসে তখন সে তাকে বলে যে 25 তারিখে তুমি তোমার বেতনটা পেয়ে যাবে, কারণ তুমি 24 তারিখে জয়েন করেছিলে। আর এইটা শোনার পরেই জ্যাক ক্যালেন্ডারের দিকে তাকায়, তবে তখন লিনা তাকে বলে এইটা আগের মাসের ক্যালেন্ডার।
আর যখনই লিনার চলে যাওয়ার পরে জ্যাক এই ক্যালেন্ডারটাকে উল্টায় তখন সে জানতে পারে যে 25 তারিখে আসলে তার কোথাও যাওয়ার ডেট ছিল। এরপরে যখন 25 তারিখে সে সেই জায়গা মতো চলে আসে তখন সে দেখতে পারে একটা লোক কিছু মানুষজনের নাম লিখে তাদেরকে গাড়িতে তুলছে। আর যখন সে গিয়ে তাকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে তখন সে বলে তারা মুভির শুটিংয়ের জন্য সেটে যাচ্ছে। আর যেহেতু এখন জ্যাকও হেনরির লাইফটাই লিড করছিল এই জন্য সেও তার নিজের নামটা লিখিয়ে গাড়ির সেটে চলে যায়। তবে যখন সে মুভির সেটে যায় তখন সারা দিনে সে অনেকগুলো ভুল করে ফেলে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি হ্যারি অঞ্জুকে সেফটি দেওয়ার জন্য তাকে ফলো করা শুরু করে। সে দেখতে পারে অঞ্জু প্রথমেই গিয়ে তার মায়ের সঙ্গে মিট করে আর তাকে বলে সে একটা ট্রিপে যাবে। এইটা বলে সেখান থেকে সে যখনই আবারও হলওয়েতে ব্যাক করে তখন আবার হ্যারি তাকে ফলো করা শুরু করে। কিন্তু একটু সামনে যাওয়ার পরেই অঞ্জু কাউকে দেখার পরে একটু বেশি চমকে যায় আর সে উল্টো দিকে যাওয়া শুরু করে। আর তখন হ্যানরি এই ব্যাপারটা দেখতে পারে যে একটা লোক আসলে অঞ্জুকে পেছন থেকে ফলো করছিল। আর তখন হ্যানরি মনে পড়ে যে আসলে সেই লোকটাকে জ্যাকের সেই বোর্ডে দেখতে পেয়েছিল। এই জন্য সে বুঝতে পারে সে হয়তোবা কোনো কিলার হতে পারে। এই জন্য সে অঞ্জুকে বাঁচানোর জন্য তাকে সেখান থেকে ধরে গাড়ির মধ্যে এনে ঢুকিয়ে দেয়। আর এদিকে সারাটা দিন শুটিং শেষ করার পরে যখন তাদের কাজ শেষ হয়ে যায় তখন তাদের সবাইকে টাকা দেয়া হয়। জ্যাকও তার টাকাটা বুঝে পেয়ে যায়। তবে এখানে সে তার নিজের নামের পাশে তার বাবার নামটাও পেয়ে যায়। এই জন্য সে তার বাবার অ্যাড্রেস খুঁজতে খুঁজতে তার বাবার সাথে মিট করতে চলে আসে। আসলে তার বাবা ছিল একজন বারবার। আর যখন সে দোকানের মধ্যে যায় তখন সে শুনতে পারে তার বাবা আসল হ্যানরি সম্পর্কে কাস্টমারের সঙ্গে কথাবার্তা বলছিল। এই জন্য সে বসে বসে শুনে সেই সমস্ত কথাবার্তাগুলো হজম করার ট্রাই করে। মানে তার মনে হচ্ছিল তার নিজের ব্যাপারেই কথাবার্তা হচ্ছে। তবে তখন হ্যানরির বাবা বলে যে হ্যানরি হচ্ছে গিয়ে একটা খুবই বজ্জাত আর খুবই অকর্মা একটা ছেলে, তাকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে। আর এগুলো শোনার পরে জ্যাকও একটু বেশি আপসেট হয়ে যায় আর প্রচণ্ড মন খারাপ করে চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে আসে। এরপরে জ্যাক লিনার কাছে গিয়ে বলে যে অ্যাক্সিডেন্টের আগে আমি একজন অ্যাক্টর হতে চেয়েছিলাম, তবে অ্যাক্সিডেন্টের পরে আমি সমস্ত ব্যাপারটা ভুলে গিয়েছি। কিন্তু এখন যেহেতু আমি এটা আবারও মনে করতে পেরেছি সো এই জন্য এখন আমি আমার মন প্রাণ দিয়ে যেই কোনো ওয়েতে আমার স্বপ্নটাকে আবারও পূরণ করেই ছাড়ব। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি যখনই হ্যানরি অঞ্জুকে টিভিতে ফলো করছিল তখন সে দেখতে পারি অঞ্জু তার সমস্ত জিনিসপত্র একটা লাগেজে প্যাক করে সেটা নিয়ে সোজা বেরিয়ে রাস্তার এই পারে চলে আসে। আর সেখানে কিছুক্ষণ কারোর জন্য ওয়েট করে। কিন্তু অনেকক্ষণ ওয়েট করে যখন কেউ আসছিল না তখন প্রচণ্ড মন খারাপ করে সে আবারও বাসায় ব্যাক করে আর ক্যালেন্ডারের তারিখের সঙ্গে মেলানোর ট্রাই করে। আসলে সে চিন্তা করছিল সে কি ভুল তারিখে গিয়ে দাঁড়া হয়ে গেল কিনা। আর তার মনে হয় যে হয়তোবা তাকে সামনের থার্সডেতে যেতে হবে। আর এদিকে আসল জ্যাক নিজেকে অ্যাক্টর বানানোর জন্য সমস্ত রকম করে ট্রাই করছিল, যত রকম করে চেষ্টা করা যায় সে সমস্ত ট্রাই করছিল। আর একটা সময় যখন সে শুটিং সেটে যায় তখন সে হিরোর বডিগার্ডের একটা রোল পেয়ে যায়। তবে যখনই শুটিং শুরু হয়ে যায় তখন এখানে মারামারি দেখার পরে জ্যাক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে আগ বাড়িয়ে গিয়ে সবার সাথে ফাইট করে হিরোকে বাঁচানোর ট্রাই করে। আর যখন এখানে শুটিংটা কাট হয়ে যায় তখন ডিরেক্টর এসে তার কাছে তার নামটা জিজ্ঞেস করে। জ্যাকের মনে হয়েছিল হয়তোবা সে সমস্ত ব্যাপারটা নষ্ট করে দিয়েছে, এই জন্য সে ডিরেক্টরের কাছে মাপ চায়। তবে আসলে ডিরেক্টর তার এই ফাইটিং স্কিল দেখার পরে খুবই ইমপ্রেস হয়ে গিয়েছিল। আর এরপর আমরা দেখতে পারি পরবর্তী থার্সডেতে অঞ্জু তার সমস্ত জিনিসপত্র নিয়ে আরও একবার রাস্তার পাড়ে গিয়ে দাঁড়া হয়ে যায়। তবে সে যার জন্যই ওয়েট করছিল অনেকক্ষণ ওয়েট করার পরেও সে তাকে নিতে আসে না। এরপরে এদিকে যখন জ্যাকের পরবর্তী শুটিং চলে আসে তখন তাকে ডায়লগ বলতে দেয়া হয়, কিন্তু সে ডায়লগ কোনোভাবেই মুখস্থ করতে পারছিল না। আর যখন শুটিং শুরু হয়ে যায় তখন তার সমস্ত ডায়লগগুলো সে যদিও ভুলে যায় তবে সে রাগের মাথায় উল্টাপাল্টা দুইটা কথা বলে দেয়। তবে ডিরেক্টরের এই দুইটা কথাই অনেক বেশি পছন্দ হয়ে যায়। আর এরপর যখন তার ফাইটিং সিন চলে আসে তখন সে তার ফাইটিং স্কিল দিয়ে একে করে সবাইকে পেটানো শুরু করে। আর এমন করে সে সবাইকে তার স্কিল দিয়ে মুগ্ধ করে ফেলে। খুব শীঘ্রই তার এই এপিসোডটা টিভিতেও চলে আসে। আর রেস্টুরেন্টের অনেকগুলো গ্রাহক এটা দেখার পরে তাকে চিনেও ফেলে। এই জন্য সবাই তার উপরে ইমপ্রেস হয়ে যায় আর তার সাথে সেলফি নেওয়ার ট্রাই করে। আর এদিকে যেহেতু আস্তে আস্তে করে সময় পার হয়ে যাচ্ছিল এই জন্য হ্যারিও অঞ্জুর সাথে কথাবার্তা বলার ট্রাই করে একটা সময় সফল হয়ে যায়। আর তারা দুজন আস্তে আস্তে একে অন্যের কাছে আসা শুরু করে। আস্তে আস্তে করে হ্যারিও তার সঙ্গে কথা বলে তার বিশ্বাস জয় করার ট্রাই করে। আর একটা সময় আমরা দেখতে পারি তারা দুজন এতটাই ক্লোজ হয়ে যায় মানে তারা একে অন্যকে চাওয়াই শুরু করে। আর এদিকে যখন আসল জ্যাক তার পরবর্তী দিনে শুটিং করার জন্য সেখানে যায় তখন হিরোর প্রডিউসারকে কল দিয়ে পুরো স্টোরিটাকেই চেঞ্জ করে দেওয়ার জন্য বলেছিল, কারণ তার ভয় ছিল যে জ্যাক না আবার তার চেয়ে বেশি ফেমাস হয়ে যায়। এই জন্য যখন এই স্টোরিটা পুরোপুরি শেষ হয়ে যায় আর মানুষ টিভিতে এটা দেখতে পারে তখন তারা এটা বুঝতেই পারছিল না যে আসলে গল্পের আগা কোথায় আর মাথা কোথায়। তবে সেই দিন রাতের বেলায় জ্যাকের বাড়িতে একটা ফোনের রিং হয় যেটাকে হ্যানরি পিক করে। আর এই লোকটা ফোন দেওয়ার পরেই তাকে বলে দ্রুত তার সঙ্গে মিট করার জন্য। এই জন্য হ্যানরি দ্রুত একটা মাস্ক আর একটা চশমা পরে সোজা চলে আসে সেই লোকেশনে তাদের সঙ্গে মিট করার জন্য। সে দেখতে পারে এখানে সবাই তাকে খুবই সম্মান দিয়ে কথা বলছিল, কারণ তারা এটা খুব ভালো করেই জানতো যে জ্যাক কতটা ভয়ঙ্কর পার্সন। আর এরপর তারা তাকে বলে আগের মাসের 25 তারিখে তোমার অঞ্জুকে মারার কথা ছিল,
তবে তুমি এই কাজটা এখনও সম্পন্ন করোনি। সো এই কাজটা তোমার দ্রুতই সম্পন্ন করতে হবে, কারণ যদি তুমি এই কাজটা সম্পন্ন না করো আর অঞ্জু একবার পুলিশ স্টেশনে চলে যায়, তাহলে আমাদের কপালে ভয়ঙ্কর একটা বিপদ চলে আসতে পারে। আর তখন আমরা দেখতে পারি একটা লোক সিক্রেটলি মিটিংয়ের সমস্ত কথাবার্তাগুলো দূর থেকেই একটা ডিভাইসের মাধ্যমে শুনছিল। আর যখনই এখান থেকে হ্যারি টাকা পয়সা নিয়ে বেরিয়ে চলে যায়, তখন আমরা দেখতে পারি এই লোকটা তার লোকজনকে হ্যারিকে ফলো করার জন্য বলে, যাতে করে তারা অঞ্জুর লোকেশনটাকে বের করতে পারে। আর এরপরে যখন হ্যারি তার বাসায় ব্যাক করে, তখন সে প্রচণ্ড রাগের মধ্যে ছিল, কারণ সেই ব্যাপারটা এখন ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে জ্যাক আসলে কোনো পুলিশ টুলিশ ছিল না, সে ছিল একজন সিরিয়াল কিলার। আর এদিকে যখন জ্যাক একটা সিনেমা শুটিং করতে সেটে গিয়েছিল, তখন এখানের হিরোর তার উপরে এত বেশি রাগ চলে আসে যে শুটিংয়ের নাম করে সে তার মাথায় লাঠি দিয়ে জোরে একটা বাড়ি মেরে দেয়। যদিও এটার জন্য জ্যাকের তার উপরে প্রচণ্ড রাগ চলে আসে, তবে একটু পরে সে মুচকি হেসে দিয়ে সবাইকে জিজ্ঞেস করে যে টেকটা কি আমি সঠিক দিয়েছি। আর তখন এদিকে আমরা দেখতে পারি হ্যারি এখন থেকে জ্যাককেও ফলো করা শুরু করে দিয়েছে, কারণ সেই সমস্ত ব্যাপারগুলোর আসল কারণটা জানতে চায়। তবে একটা পর্যায়ে জ্যাক ওই ব্যাপারটা বুঝতে পারে, এই জন্য সে তাকে মাঝখানেই ধরে ফেলে। আর সে তাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে ফলো কেন করছো, তুমি কি আমার কোনো ফ্যান ট্যান নাকি? তখন সে বলে, হ্যাঁ স্যার, আমি আপনার অনেক বড় একজন ফ্যান, প্লিজ আমার বিজিতে একটা সিগনেচার করে দিন। আর আমরা দেখতে পারি জ্যাকও কোনো চিন্তাভাবনা না করে তার বিজিতে একটা সিগনেচার করে দেয়। এরপরে পরবর্তী থার্সডেতে অঞ্জু ব্যাগ গুছিয়ে আবারও গিয়ে রাস্তায় দাঁড়া হয়ে যায়, তবে এইবারও কেউ আসছিল না। আর তখন হ্যানরি ফাইনালি সিদ্ধান্ত নেয় সে তার মুখোমুখি হবে, এই জন্য সে গিয়ে তার সামনে দাঁড়া হয়ে যায়। আর সে গিয়ে তাকে বলে যে আমি হচ্ছে একজন পুলিশ অফিসার, যাকে কিনা দায়িত্ব দেওয়া হয়েছে তোমার সেফটির জন্য। আর এটা বলার পরে সে তাকে জড়িয়ে ধরে। আর তখন আমরা বুঝতে পারি আসলে সে তার প্রেমেই পড়ে গিয়েছে, এই জন্য সে তাকে যেই কোনো ওয়েতে সেভ করতে চায়। তবে তখন সেই বড়লোক ব্যবসায়ীর গুন্ডা পান্ডারা অলরেডি তার সমস্ত পিকচার ক্লিক করে সেগুলো তার বসকে নিয়ে দেখিয়েও দিয়েছে। আর এই জন্য তার বস প্রচণ্ড রাগ করে তাদের দুজনকেই মেরে ফেলার অর্ডার দিয়ে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি লেনা আর জ্যাকও অনেকটা ক্লোজ হয়ে যায়, এই জন্য তাদের মধ্যেও একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। পরদিন সকালবেলা যেহেতু জ্যাকের ছুটি ছিল, এই জন্য সে লেনা আর তার পুরো ফ্যামিলিকে একটা পিকনিকের জন্য নিয়ে যায়। এখানে তারা সবাই অনেক বেশি ফুর্তি করে। আর জ্যাক একটা জায়গায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে বলা শুরু করে যে এই জীবনটা এখন আমার অনেক বেশি ভালো লাগছে, আমি এই জীবনটাকে উপভোগ করা শুরু করছি। তবে যখন সে আবারও রাতের বেলায় বাসার দিকে ব্যাক করছিল, তখন বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আর যখনই রেডিওতে একটা গান প্লে হয়, তখন জ্যাকের আস্তে আস্তে করে আগের জীবনের সমস্ত ব্যাপারগুলো মনে হওয়া শুরু হয়। অ্যাক্সিডেন্টের আগের সমস্ত ব্যাপারগুলো তার আস্তে আস্তে মনে আসা শুরু হয়ে যায়। আর সে এই ব্যাপারটাও মনে করতে পারে যে সে আসলে হচ্ছে একজন সিরিয়াল কিলার। এই জন্য সে ফাইনালি চলে আসে তার আসল বাসার মধ্যে, আর সে অঞ্জুর সাথে মিট করার ট্রাই করার সিদ্ধান্ত নেয়। তবে যখনই হ্যানরি দরজা খুলে জ্যাককে দেখতে পারে, তখন তার মনে হয় যে হয়তোবা জ্যাক তাকে মারার জন্য এসেছে, এই জন্য সে জ্যাককে কোনোভাবে ভেতরে আসতেই দিতে চাইছিল না। কিন্তু জ্যাক হচ্ছে গিয়ে জ্যাক, সে তাকে আচ্ছা রকম ধোলাই করে ঘরের মধ্যে চলে তো আসেই, বরং সে তাকে মেরে ফেলারই ট্রাই করে। তবে তখন অঞ্জু এসে তাকে এখানে আটকে দেয়। আর এরপরে জ্যাক এই ব্যাপারটা ক্লিয়ার করে তাদেরকে বলে যে সে আসলে কোনো সিরিয়াল কিলার টিলার ছিল না। আসলে যখনই আন্ডারওয়ার্ল্ড থেকে কাউকে মারার জন্য তাকে ডিল দেয়া হতো, তখন সে প্রথমেই তার সম্পর্কে রিসার্চ করে তাকে গিয়ে এই ডেথ সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জানিয়ে দিত। আর সে তাদেরকে একটা মৃত্যুর নাটক করার জন্য বলতো, যাতে করে তাদেরকে সে দূরে কোথাও নিয়ে দিয়ে আসতে পারে, আর সেখানে তারা খুবই ভালো একটা লাইফ লিড করতে পারে। আর আন্ডারওয়ার্ল্ডের মানুষেরও মনে হয় যে হয়তোবা জ্যাক তাকে খুন করে ফেলেছে। আর তাছাড়া যেই মানুষগুলোর সাথে সে এমন করতো, সেই মানুষগুলোর কাছে রাজি হওয়া ছাড়া আর অন্য কোনো উপায়ও ছিল না, কারণ যদি জ্যাক তাদেরকে না মারে তাহলে অন্য কেউ এসে তাদেরকে মেরে ফেলবে। এই জন্য এমন করেই কাউকে না মেরে জ্যাক দুই দিকের মানুষকেই হ্যাপি করে দিত, আর সে মাঝখান থেকে টাকাগুলো ইনকাম করে ফেলতো। এরপর সে বলে যে একদিন অঞ্জুকে মারার জন্য তাকে একটা মিশন দেওয়া হয়েছিল, কারণ অঞ্জুর কাছে এমন একটা পেন ড্রাইভ আছে, যেই পেন ড্রাইভটা যদি পুলিশের কাছে চলে যায় তাহলে একটা বিশাল বড় বিজনেসম্যান বিশাল একটা বিপদে পড়ে যাবে। এই জন্যই অঞ্জুকে মারার জন্য তাকে ডিল দেওয়া হয়েছিল। এই জন্য জ্যাক তাকে বলে তোমার দ্রুত এখান থেকে বিদেশে পালিয়ে যেতে হবে, যাতে করে তুমি একটা ভালো লাইফ লিড করতে পারো। তবে অঞ্জু তাকে এটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে সে হ্যানরিকে বাদ দিয়ে কোনোভাবেই এখান থেকে যাবে না, কারণ এখন হ্যানরির লাইফটাও বিপদের মধ্যে আছে, আর সে হ্যানরিকে ভালোবাসে। তবে হ্যানরি তাকে ক্লিয়ারলি এটা বলে দেয় যে আমি তো আমার জীবন নিয়ে এমনিতেই অনেক বিরক্ত হয়েছিলাম, আমি তো যে কোনো সময় এমনিতেই মারা যেতাম, সো তুমি তোমার জীবনটাকে সেভ করো, তুমি তার কথা মতো তার সঙ্গে চলে যাও। তবে আসলে জ্যাকের মাথায় একটা নতুন প্ল্যান ছিল, যেখানে তারা তিনজনেই নিজের মতো করে মারা যাবে, যাতে করে তারা তিনজনই নতুন করে একটা লাইফ শুরু করতে পারে। তবে যদি তারা এই মিশনটাকে সাকসেসফুল করতে চায়, তাহলে তাদেরকে অনেক হাই পারফরমেন্সও দিতে হবে, কারণ যদি কেউ 19 থেকে 20ও টের পেয়ে যায়, তাহলে তাদের সবাইকে তারা সেখানেই শেষ করে দিবে। এরপরে জ্যাক সোজা চলে আসে শেষবারের মতো লেনার সঙ্গে মিট করতে, আর সে তাকে বলে যে আমি আমার আগের লাইফের সমস্ত ব্যাপারগুলো মনে করতে পেরেছি, সো আমি সেই লোকটা না যেই লোকটাকে তুমি চাইতে, সো আমার এখান থেকে চলে যাওয়াই উত্তম হবে, আর তুমি তোমার নিজের খেয়াল রাখবে, কারণ আমি আর তোমার লাইফে কোনোদিনও ব্যাক করবো না।
তবে লিনাও তাকে ক্লিয়ারলি এটা জানিয়ে দেয় যে তোমার আগের লাইফ নিয়ে আমার কোনো সমস্যাই নেই, তুমি আগে কি ছিলে না ছিলে এতে আমার কিছু যায় আসে না, আমার এখন শুধু তোমাকেই দরকার। তবে জ্যাক তার কথা সম্পূর্ণ ইগনোর করে গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে তার যাওয়ার পরে লিনার কাছেও কিছু সন্দেহজনক মনে হয়, এই জন্য সে অ্যাম্বুলেন্স নিয়ে সোজা জ্যাককে ফলোই করা শুরু করে। এরপরে জ্যাক সোজা চলে আসে একটা ওয়্যার হাউসের মধ্যে, যেখানে তারা এই প্ল্যানটাকে এক্সিকিউট করার প্ল্যানিং করেছিল। আসলে আমরা দেখতে পারি অঞ্জুকে নিয়ে হ্যানরি সোজা মধ্যে চলে আসে, আর সেই বিজনেসম্যানের লোকজনও তার উপরে নজরদারি করছিল। এখানে হ্যানরি তাদেরকে বলে যে আমি অঞ্জুর সাথে প্রেমের নাটক করেছিলাম এই জন্য যাতে করে তাকে খুব সহজেই আমি ফাঁদে ফেলতে পারি। আর এরপর সে তাকে মেরে ফেলার একটা নাটক করে, আর সেই পেন ড্রাইভটাকে সে সেই বিজনেসম্যানের লোকদের কাছে ছুঁড়ে মারে। তবে যখনই তারা পেন ড্রাইভটা তুলতে যাচ্ছিল তখনই এখানে আসল জ্যাক চলে আসে। তারা প্রথমে তাকে দেখার পরেই পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ তারা বুঝতেই পারছিল না এই লোকটা কে। তবে এরপরেই তারা জানতে পারে যে আসলে এই লোকটা হচ্ছে গিয়ে সেই লোকটা যাকে তারা দ্বিতীয়বার হায়ার করেছিল জ্যাককে মার্ডার করার জন্য, মানে আসল হ্যারিকে মার্ডার করার জন্য। আর তখন আমরা দেখতে পারি যখন তাদের লিডার জ্যাক আর অঞ্জু দুজনকেই মারার অর্ডার দিয়েছিল, তখন তারা অনেকগুলো কিলারকে একসাথে কল দিয়েছিল, যেখানে কয়েকটা ফোন তো জ্যাকের নিজেরই ছিল। এরপরে খুব শীঘ্রই জ্যাক আর হ্যানরির মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি তারা একে অন্যকে আচ্ছা রকম ধোলাই করা শুরু করে। একটা ভয়ঙ্কর অ্যাক্টিং করার পরে তারা দুজন একটা সময় সামনাসামনি চলে আসে। আর তখনই আমরা দেখতে পারি অঞ্জুর হাতে একটা স্পেশাল রিমোট কন্ট্রোল ছিল। তবে এরপরে যখনই তারা প্ল্যানটা এক্সিকিউট করতে যাচ্ছিল তখনই সমস্ত প্ল্যানটা নষ্ট হয়ে যায়, কারণ এখানে লেনা চলে আসে। আর সে যেই কোনো মূল্যে জ্যাককে এখান থেকে নিয়ে যাওয়ার ট্রাই করে। জ্যাক তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ট্রাই করে, তাকে দূরেও পাঠিয়ে দেওয়ার ট্রাই করে, তবে কোনোভাবেই সে জ্যাককে না নিয়ে যাচ্ছিল না, বরং সে জ্যাকের হাত থেকে সেই নকল চাকুটা পর্যন্ত ফেলে দেয়। এই জন্য জ্যাক বাধ্য হয়েই হ্যানরিকে ইশারা দিয়ে বলে যে তার জুতার মধ্যে যেই চাকুটা সে লুকিয়েছে সেইটা দিয়ে যাতে করে সে তার উপরে আক্রমণ করে। আর যখনই হ্যানরি ঠিক এমনটাই করে তখন জ্যাক লিনাকে তার পেছনে নিয়ে নেয় যাতে করে এই নকল চাকুটা তার পেটের মধ্যে লাগে, আর সবাই মনে করে সে মারা গিয়েছে। আর তখন সে আবার অঞ্জুকে ইশারা করে কাজটা করার জন্য বলে। আর যখনই অঞ্জু সেই রিমোটের মধ্যে চাপ দেয় তখনই বিশাল বড় একটা কন্টেইনার এসে তাদের উপরে পড়ে। আর যখন সেই গুন্ডারা কন্টেইনারের কাছে এসে চেক করার ট্রাই করছিল তখন মাঝখানে জ্যাক লিনাকে কোনো রকমের থামানোর ট্রাই করছিল, মানে যাতে করে সে চুপ করে থাকে। আর তখনই হ্যানরি একটা সুইচের সাহায্যে নিচে দিয়ে কিছু নকল রক্ত বের করে দেয়, আর এই গুন্ডারাও এই জালের মধ্যে ধরা পড়ে যায়। মানে তাদের মনে হয় তারা সবাই মারা গিয়েছে, এই জন্য তারা নিশ্চিত হয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর যখনই তারা বেরিয়ে চলে যায় তখন কন্টেনারের মধ্য থেকে তারা সবাই বেরিয়ে আসে। আর এখন যেহেতু অঞ্জু আর হ্যানরিও জীবনে বেঁচে গেছে এই জন্য তারা একে অন্যকে জড়িয়ে ধরে নিজেদের ভালোবাসার কথা জানায়। এরপরে জ্যাকও লিনাকে ফলো করে সোজা তার অ্যাম্বুলেন্সে চলে আসে। আর এখানে সে তাকে জানায় যে তার আসল বয়স হচ্ছে 45 বছর। তবে লিনা তেমন কোনো অ্যান্সার না দিয়ে তাকে সোজা তার শুটিং সেটে নিয়ে আসে। আর এখানে শুটিং সেটে যখন সে শুটিং করছিল তখন সে এমন করে তার ডায়লগগুলো ডেলিভার দিচ্ছিল যেন মনে হচ্ছিল সে লিনার সঙ্গেই কথাবার্তা বলছে। সে তাকে বলে যে হিসেব করলে তো আমার এখান থেকে চলে যাওয়া উচিত, তবে আমি কোনোভাবে চাইলেও এখান থেকে যেতে পারবো না, কারণ আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি আমার পুরনো জীবনটাকে পুরোপুরি ভুলে গিয়ে নতুন করে নতুন একটা শুরু তোমার সঙ্গে করতে চাই, এই জন্যই আমি এখানে রয়ে গেছি। আর এইটা শোনার পরে লিনাও অনেক বেশি হ্যাপি হয়ে যায়, যেমন আমরা বুঝতে পারি তাদের মধ্যেও সম্পর্কটা এখন ঠিক হয়ে গেছে। আর এমন একটা হ্যাপি এন্ডিং নিয়ে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।